সবাইকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ সিরিজে। আমরা এখানে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে যে সকল প্রশ্ন এসেছে তার সমাধান নিয়ে আলোচনা করব এবং কোনো একটা কোশ্চেনের সমাধান করতে গেলে আনুষঙ্গিক কিছু কথাবার্তা বলা দরকার হয়, সেইগুলো বলবো, যার সাহায্যে তুমি অন্য কোনো এমসিকিউর অ্যান্সারও করতে পারো। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় ফিজিক্স থেকে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো নর্মালি খুব সহজে, মূল বইটা যদি খুব ভালো করে পড়া থাকে তাহলে এই সকল কোশ্চেনের অ্যান্সার করা খুব কঠিন কিছু হবে না। যেমন মেডিকেল ভর্তি পরীক্ষায় কি টাইপের কোশ্চেন আসে, নিচের কোনটি ভেক্টর রাশি বা নিচের কোনটি স্কেলার রাশি, এই টাইপের খুব সহজ সহজ কোশ্চেনগুলো আসে। এখন ভেক্টর রাশি স্কেলার রাশিগুলো কিভাবে মনে রাখা যায় তার একটা ডেমো থাকে। ভবে সব তরুণেরই প্রবল টক দই প্রিয়। প্রিয় বানানটা আমি একটু ইচ্ছা করে ভাবে লিখলাম। এখন দেখো, প্রথম ভতে হচ্ছে ভরবেগ, বেতে বেগ, শতে স্মরণ, বতে বল, তরুণেরই মানে তরণ, প্রবল মানে প্রাবল্য, টতে টর্ক, দই মানে দৈর্ঘ্য, কি ধরনের দৈর্ঘ্য, চৌম্বক দৈর্ঘ্য, প্রিয় পৃষ্ঠটান এবং ওতে ওজন। তো এটা হচ্ছে ভেক্টর রাশি লিস্ট। এখানে যা আছে সবগুলো হচ্ছে ভেক্টর রাশি। যেমন দেখো প্রাবল্য, প্রাবল্য বলতে আসলে যে কোনো ধরনের প্রাবল্য, এটা হতে পারে তড়িৎ প্রাবল্য, এটা হতে পারে মহাকর্ষীয় প্রাবল্য, এটা হতে পারে চৌম্বক প্রাবল্য, সবগুলো হচ্ছে ভেক্টর রাশি। এইগুলা বাদ দিয়ে যা থাকবে সেগুলো হবে স্কেলার রাশি। তাহলে আমি যদি এই রাশিগুলো মুখস্থ করে ফেলি এবং এই সূত্রের মাধ্যমে ভবে সব তরুণেরই প্রবল টক দই প্রিয়, তাহলে নিচের কোনটি স্কেলার রাশি আসুক বা নিচের কোনটি ভেক্টর রাশি আসুক আমি কিন্তু খুব সহজে অ্যান্সার করতে পারবো। আমার কিন্তু আর কষ্ট করে মুখস্থ করার দরকার নাই বা অনেকগুলো কোশ্চেন সলভ করার দরকার নেই। তো চলো এবার আমরা হচ্ছে 19 এবং 20 সালের যে কোশ্চেনগুলো আসছে তার সলভগুলো দেখে ফেলি এক এক করে। প্রশ্নটা হচ্ছে চাপের এসআই একক কি? খুব সহজ, আমরা জানি চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল। তাহলে চাপ বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে, অর্থাৎ P = F / A। বলের এসআই একক কি? নিউটন। ক্ষেত্রফলের এসআই একক কি? মিটার স্কয়ার। তাহলে চাপের যে এসআই এককটা হবে সেটা হবে নিউটন পার মিটার স্কয়ার। এইটাকে সংক্ষেপে প্যাসকেলও বলা হয়। এটাই হচ্ছে চাপের এসআই বা এমকেএস একক। চাপের আরেকটা একক আছে, সেটা হচ্ছে সিজিএস একক। সিজিএস এককটা হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। চাপের একটা গুরুত্বপূর্ণ একক হচ্ছে বার। 1 বার = হচ্ছে 10⁵ প্যাসকেল। এই বার ইউনিটটার উপর ভিত্তি করে চাপ পরিমাপক যন্ত্র ব্যারোমিটার তৈরি করা হয়। তোমরা জানো সোডিয়াম আয়নের ইলেকট্রন থাকে কতগুলো? তো সোডিয়ামে ইলেকট্রন থাকে কতগুলো আগে দেখো। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 1। প্রথম কক্ষপথে 2টা, পরবর্তী কক্ষপথে 8টা, তারপরে কক্ষপথে 1টা। তাহলে মোট ইলেকট্রন হচ্ছে 11টা। এইখান থেকে যদি সে লাস্ট কক্ষপথের ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে সোডিয়াম আয়নে পরিণত হয়। তখন তার ইলেকট্রন থাকবে প্রথম কক্ষপথে 2টা, পরবর্তী কক্ষপথে 8টা। তাহলে একটা ইলেকট্রন চলে গেল। এখন ইলেকট্রনের সংখ্যা মোট কয়টা? 10টা। তাহলে आंसर হবে 10। এবারে প্রশ্নটা হচ্ছে পানিকে বরফে পরিণত করা হলে কি ধরনের ঘটনা ঘটে? তো তোমরা অনেক সময় দেখে থাকবে, তোমরা যদি প্লাস্টিকের বোতলে কিছু পরিমাণ পানি নিয়ে সেটাকে যদি ডিপ ফ্রিজে রাখো তাহলে তো বরফে পরিণত হয়। তো দেখবা পানি রাখার সময় বোতলটাকে কখনো পরিপূর্ণ করে দেওয়া হয় না। পরিপূর্ণ করে দিলে কি হবে, যখন বোতল ভর্তি পানি বরফে পরিণত হয়ে যাবে তখন ভেতরে বরফের চাপে অনেক সময় বোতল ফেটে যেতে পারে। এরকম একটা ঘটনা ঘটে থাকতে পারে, কারণ পানি যখন বরফে পরিণত হয় তখন তার আয়তনটা বেড়ে যায়। তো এটা কেন হয় দেখো, পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব আর বরফের ঘনত্ব হচ্ছে 917 কেজি পার মিটার কিউব। তাহলে বরফের ঘনত্বটা কম, পানির ঘনত্বটা বেশি। ঘনত্বের সূত্র আমরা কি জানি? ρ = m/v। এখন এই দেখো দুইটা পাত্রে কিন্তু একই পরিমাণ ভর আছে, অর্থাৎ তুমি দেখো যেটুকু পানি রাখছিলা সেইটুকুই পানি তো বরফে পরিণত হয়েছে। তাহলে এখানে খেয়াল করো, এই যে ভরটা আছে এই ভরটা কনস্ট্যান্ট। তাহলে ভর যদি কনস্ট্যান্ট হয় তাহলে ঘনত্বের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ঘনত্ব যদি বাড়ে তাহলে আয়তন কমবে, ঘনত্ব যদি কমে তাহলে আয়তন বাড়বে। তো বরফের ঘনত্ব কত? 917 আর পানির ঘনত্ব কত? 1000। তাহলে ব্যাপারটা কি হবে, এর ঘনত্ব কম তাহলে তার আয়তন বেশি হবে, আর এর ঘনত্ব বেশি তাহলে এর আয়তন কম হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পানিকে যদি বরফে পরিণত করা হয় তাহলে ঘনত্বটা কমে যায়, যার ফলে আয়তনটা বেড়ে যায়। গ্রহগুলোর আবর্তনে উপবৃত্তাকার কক্ষপথের ধারণা কে প্রদান করে? আমরা ফিজিক্সের 6ষ্ঠ অধ্যায়ে পড়েছি কেপলারের সূত্র। কেপলার গ্রহগুলোর আবর্তন সংক্রান্ত 3টা সূত্র প্রদান করেন। তার মধ্যে প্রথম সূত্রটা ছিল কক্ষপথ সংক্রান্ত সূত্র, অর্থাৎ প্রথম সূত্র থেকে আমরা কক্ষপথের ধারণা পাই। উপবৃত্তের ফোকাস হয় 2টা, যার মধ্যে একটা ফোকাসে সূর্যকে রেখে বাদবাকি যে গ্রহগুলা সেগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। কেপলার প্রথম এই সূত্রটা প্রদান করেন, অর্থাৎ উপবৃত্তাকার কক্ষপথের ধারণা আমরা কেপলারের সূত্র থেকে পাই। তাহলে সঠিক উত্তর হবে কেপলার। পরম শূন্য তাপমাত্রা কত? এই পরম শূন্য তাপমাত্রাটা আমরা বিজ্ঞানী চার্লসের সূত্র থেকে পাই।
চার্জ বলতেছে কোন একটা গ্যাসের নির্দিষ্ট কোন তাপমাত্রায়, ধরে নাও সেটা θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেই গ্যাসের আয়তনটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন মনে করো V0, তার 1/273 অংশ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য। তাহলে 1 ডিগ্রি বৃদ্ধির জন্য 1/273 অংশ কার? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন অর্থাৎ V0 এর। এটা হচ্ছে 1 ডিগ্রির জন্য। এখন ওই কি নেবে আসো তো θ ডিগ্রির জন্য, তাহলে কত হবে? তাহলে θ ডিগ্রির জন্য হবে এইটা গুণ θ। তাহলে এটা এতটুকু বৃদ্ধি পায়। কত থেকে বৃদ্ধি পায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন থেকে বৃদ্ধি পায়। অর্থাৎ θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন প্লাস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের θ ডিভাইডেড বাই 273 অংশ। তাহলে এইখান থেকে আমরা দেখো পাই V0 কমন নিয়ে 1 θ প্লাস 273। এখন পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। বাস্তবিক কোনো গ্যাসের আয়তন শূন্য হতে পারে? পারে না। তো এই কারণে বলা হচ্ছে তত্ত্বীয়ভাবে অর্থাৎ তাত্ত্বিকভাবে শূন্য হয়, সেই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তাহলে দেখো তো এই থিটার মান, এখানে এই মানটা -273 ডিগ্রি সেলসিয়াস বসাও তো। তাহলে বসাইলে কি হয়? V0 1 -273, তাহলে উপরে 273 ডিভাইডেড বাই 273, কাটাকাটি করে 1, তাহলে 1 বিয়োগ 1 কত হচ্ছে? জি। অর্থাৎ দেখো তো কত তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে গেল? -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই তাপমাত্রাটাকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, অর্থাৎ যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, যার নিচে আর কোনো তাপমাত্রা থাকতে পারে না। এর নিচে যদি কোনো গ্যাসের তাপমাত্রা হয়, তুমি এখানে -274 বসাও, বসাইলে দেখো এই যে মানটা, সেই মানটা হবে নেগেটিভ মান, অর্থাৎ আয়তনের মান চলে আসবে নেগেটিভ। অর্থাৎ যে তাপমাত্রার নিচে গ্যাসের আয়তন হয়ে যায় ঋণাত্মক, সেই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। সুতরাং ওই তাপমাত্রাগুলো আর হতে পারে না, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে কোনো তাপমাত্রা হতে পারে না। গ্রাফ আঁকলে গ্রাফে ব্যাপারটা হবে এরকম, দেখো যে এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন, গ্যাসের আয়তন হচ্ছে V0। এইখান থেকে তাপমাত্রা বাড়াইতে থাকলে গ্যাসের আয়তন বাড়তে থাকবে, তাপমাত্রা কমাইতে থাকলে গ্যাসের আয়তন কমতে থাকবে। এই দেখো কমতে কমতে এই যে পয়েন্ট আসলো, এই পয়েন্টে গ্যাসের আয়তন নাই, y অক্ষে আছে কিছু নাই, তাহলে গ্যাসের আয়তন V কত হয়ে গেছে? শূন্য। এই তাপমাত্রাটাই হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস পরম শূন্য তাপমাত্রাটা। এটাকে কেলভিন স্কেলে বলা হয় 0 কেলভিন। তো এটা একটু মাথায় রাখবা কোন স্কেল দিয়ে আসছে। তো 0 কেলভিন অপশন থাকতে পারে, -273 ডিগ্রি সেলসিয়াস অপশন থাকতে পারে। শব্দের তীব্রতার একক কি? তো শব্দের তীব্রতা বলতে কি বুঝি? মনে করো এটা হচ্ছে একটা শব্দ উৎস, এইখান থেকে এইভাবে শব্দ নির্গত হচ্ছে, এই যে শব্দ তরঙ্গ যাচ্ছে। এখন শব্দ তরঙ্গ তার সঞ্চালনের পথে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত করে তাকে বলা হয় শব্দের তীব্রতা। তাহলে মনে করো এই হচ্ছে একটা শব্দ উৎস, এই শব্দ উৎসের সামনে এখানে একটা এ ক্ষেত্রফল আছে। তো এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে টি সময়ে প্রবাহিত শব্দ শক্তির পরিমাণ হচ্ছে ই। অতএব একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে প্রবাহিত শব্দ শক্তির পরিমাণ হবে ই ডিভাইডেড বাই টি ইনটু এ। তাহলে এটাই হচ্ছে শব্দের তীব্রতা, যেটাকে আমরা প্রকাশ করি আই দিয়ে। তাহলে I ইকুয়াল টু ই ডিভাইডেড বাই এ ইনটু টি। এবার একটু খেয়াল করে দেখো, ই ডিভাইডেড বাই টি, ই হচ্ছে শক্তি আর নিচে টি হচ্ছে সময়। শক্তি বাই সময় হচ্ছে ক্ষমতা। তাহলে এটাকে আমরা লিখতে পারি I ইকুয়াল টু পি ডিভাইডেড বাই এ। পি হচ্ছে ক্ষমতা, ক্ষমতার একক কি? ওয়াট, আর নিচে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার। তাহলে শব্দের তীব্রতার একক হবে ওয়াট পার মিটার স্কয়ার। এখানে তোমাদের আরেকটা জিনিস একটু কনফিউশন হয়, সেটা হচ্ছে শব্দের তীব্রতা লেভেল। এটা যেটা আমরা পড়লাম এটা হচ্ছে শব্দের তীব্রতার একক। শব্দের তীব্রতা লেভেল হচ্ছে শব্দোচ্চতা পরিমাপের একক। শব্দের তীব্রতা লেভেলের একক হচ্ছে ডেসিবেল, ডিবি দিয়ে লেখা হয়, বা বেলও বলতে পারো, অনেক সময় বেলও বলা হয়। এবারে প্রশ্নটা দেখো, প্রশ্নটা বলছে নিচের কোনটি পদার্থবিজ্ঞানের শাখা নয়? পদার্থবিজ্ঞানের শাখা নয় এনথ্রোপোলজি। এনথ্রোপোলজি অর্থ হচ্ছে নৃবিদ্যা বা নরবিদ্যা। এনথ্রোপোলজি মানুষের ক্রমবিকাশ এবং উৎপত্তি নিয়ে আলোচনা করে। যেমন ধরো ডারউইনের বিবর্তনবাদ, এটা হচ্ছে এনথ্রোপোলজির আলোচনা। আর পদার্থবিজ্ঞানের শাখা কি কি হতে পারে? দেখো এখানে পদার্থবিজ্ঞানের বিভিন্ন ধরনের শাখা আছে, যার মধ্যে অ্যাস্ট্রোফিজিক্স, ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি, ওয়েভ, অপটিক্স, কসমোলজি, এই জিনিসগুলো হচ্ছে ফিজিক্সের আলোচনা। এবারের প্রশ্নটা হচ্ছে লেজারের পূর্ণরূপ কি? লেজারের পূর্ণরূপ হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। অর্থাৎ এল ফর লাইট, এ ফর অ্যাম্প্লিফিকেশন, এস ফর স্টিমুলেটেড, ই ফর ইমিশন এন্ড আর ফর রেডিয়েশন। সবগুলো প্রশ্নই সহজ, কিন্তু এবারের প্রশ্নটা আরো বেশি সহজ। এবার প্রশ্নটা হচ্ছে ক্ষমতার একক কি? ক্ষমতাকে প্রকাশ করা হয় পি দিয়ে, অর্থাৎ পাওয়ার। ক্ষমতা বলতে আমরা বুঝি কাজের হার।
তাহলে W ডিভাইডেড বাই T ইকুয়াল টু হচ্ছে P। তাহলে কাজের একক হচ্ছে জুল এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে ক্ষমতার একক হবে জুল পার সেকেন্ড, এইটাকে বলা হয় ওয়াট। তাহলে ক্ষমতার একক জুল পার সেকেন্ড হতে পারে বা ওয়াট, অপশন ছিল ওয়াট, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে ওয়াট। অর্ধায়ুকে প্রকাশ করা হয় কোনটি দ্বারা? টি বড় হাতের টি লিখে নিচে ছোট করে হাফ লেখা হয়, এটা দ্বারা প্রকাশ করা হয়। অর্ধায়ু বলতে কি বুঝি? মনে করো কোনো একটা তেজস্ক্রিয় মৌলের এটা হচ্ছে আদি সংখ্যা n, যে সময়ে এর অর্ধেক পরিমাণ ক্ষয় হয়ে যায় এবং অর্ধেক পরিমাণ অবশিষ্ট থাকে। খুব সহজ কথা, অর্ধেক বাদ তো থাকবে কতটুকু? অর্ধেক। তো যে সময়ে এই ঘটনাটা ঘটে অর্থাৎ n থেকে n/2 হতে যে সময় লাগে সেই সময়টাকে বলা হয় অর্ধায়ু এবং এটাকে প্রকাশ করা হয় t হাফ দিয়ে। নিচের কোনটি উত্তল লেন্সের আকার হতে পারে না? তো উত্তল লেন্সের আকার নরমালি হয় বৃত্তাকার বা বর্তুলাকার, সিলিন্ডার আকৃতির কোনো উত্তল লেন্স হতে পারে না। তাহলে অপশনের সঠিক উত্তরটা হবে সিলিন্ডার আকৃতি। এবার একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন। তো প্রশ্নটা হচ্ছে 20 কেজি ভরের কোনো বালক সে 25 সেন্টিমিটার উচ্চতার 20টি সিঁড়ি অতিক্রম করে 10 সেকেন্ডে কোনো ভবনের উচ্চতায় এখানে উঠলো, এতে সে কতটুকু কাজ করবে? তাহলে সময় দেওয়া আছে 10 সেকেন্ড, কৃত কাজের মান বের করতে হবে। তাহলে সে যখন এখান থেকে এখানে উঠবে আমার দেখতে হবে সে কতটুকু উচ্চতায় উঠলো। তো দেখো এতটুকু উচ্চতায় উঠলো, এটা হচ্ছে তার এইচ। এখন এর ওজন কাজ করতেছে নিচের দিকে, সে যদি ওই উচ্চতায় উঠতে চায় সে তার ওজনটাকে নিয়েই তো উঠবে, তাহলে তাকে অবশ্যই ওজনের বিপরীতে এদিকে ওজনের সমপরিমাণ বল দিতে হবে, অর্থাৎ উপরের দিকে বল হচ্ছে mg এবং উপরের দিকে সরণ হচ্ছে h। তাহলে কৃত কাজের মান হবে mgh। এখন আমরা এখানে মানগুলো বসাই দিই। তার ভর কত ছিল? 20 কেজি, g এর মান 9.8 এবং h হাইট। তাহলে দেখো তো এই উচ্চতাটা সরাসরি দেওয়া নেই, সিঁড়ির মাধ্যমে আমাদের বের করে নিতে হবে। এই প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা হচ্ছে 25 সেন্টিমিটার এবং এরকম সিঁড়ি কয়টা আছে? 20টা। তাহলে টোটাল এই যে উচ্চতাগুলো হবে এই সব এই 25 সেন্টিমিটার গুলোর যোগফল। তাহলে এরকম 25 সেন্টিমিটারের উচ্চতার সিঁড়ি আছে মোট 20টা। তাহলে টোটাল যে হাইটটা হবে সেটা হবে 25 সেন্টিমিটারকে আমি মিটারে করলে 0.25 গুণ হচ্ছে 20, অর্থাৎ 20টা সিঁড়ি। তাহলে এখান থেকে আবার হিসাব করে দেখো 0.25 মানে হচ্ছে 1/4, আর এখানে আছে 20, এখানে আছে 20 গুণ 9.8, তাহলে মান আসবে 20 × 20 400, 1/4 গুণ 9.8, তাহলে 4 কেটে এখানে 100, 9.8 গুণ দিলে হবে 980 জুল। সঠিক উত্তর 980 জুল। এখানে একটা প্রশ্ন উঠতে পারে, আমি শুধু এতটুকু হাইট নিলাম, আমি কেন এই দূরত্বগুলো নিলাম না? খুবই কমন একটা প্রশ্ন। তো এই দূরত্বগুলো নিলাম না কারণ এই দূরত্বগুলো অতিক্রম করতে এই লোকটা কোনো কাজ করে নাই। কিভাবে কাজ করে নাই? দেখো তো এই লোকের ওজন কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। ওজনটাকে নিয়ে যদি সে এখানে উঠতে চায় সে বল দিচ্ছে কোন দিকে? ওজনের বিপরীত দিকে, তার মানে সে বল দিচ্ছে হচ্ছে উপরের দিকে, তাহলে উপরের দিকে হচ্ছে F। এখন দেখো এই রাস্তায় যদি সরণ হয় তাহলে এই রাস্তায় সরণ হচ্ছে এই দিকে, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ এই রাস্তায় কতটুকু? 90 ডিগ্রি। তাহলে যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে কাজের মান কত হয়? 0, কারণ W ইকুয়াল টু হচ্ছে Fs cos θ, থিটার মান 90 ডিগ্রি হলে কৃত কাজের মান 0। তাহলে দেখো এই রাস্তায় কোনো কাজ নাই, তাহলে কাজ হবে কোন রাস্তাগুলোতে? এই রাস্তাগুলোতে, অর্থাৎ উচ্চতা অতিক্রম করতে গেলে ওজনের বিপরীতে কাজ করবে। এবারে প্রশ্নটা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাটা সেলসিয়াস স্কেলে কত হবে? তো দেখো তাপমাত্রার এক স্কেল থেকে আরেক স্কেলে রূপান্তরের সূত্রটা ছিল এরকম, C/5 F - 32/9 K - 273/5। এখানে C সেলসিয়াস, F ফারেনহাইট এবং K কেলভিন স্কেলের তাপমাত্রা। তো আমাদের এখানে এতটুকু লাগবে, আমাদের কেলভিন স্কেল দরকার নেই। আমাদের দেওয়া আছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কত? 98.6। এই তাপমাত্রাটাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে সেলসিয়াসে, অর্থাৎ আমার C এর মানটা এখান থেকে বের করতে হবে। তাহলে দেখো 98.6 - 32 এটা করলে হবে 66.6 ডিভাইডেড বাই হচ্ছে 9 করলে কত হয়? 7.4। C/5, অতএব C = 5 × 7.4 22 35 37, তাহলে 37.0, অর্থাৎ তাপমাত্রাটা হবে 37 ডিগ্রি সেলসিয়াস। ক্যালকুলেটর নাই, একটু কষ্ট করে হিসাব করতেই হবে, দুই একটা থাকবে এরকম ম্যাথ, তো একটু টাইম দিয়ে হিসাব করে বের করে ফেলবো। এবার প্রশ্নটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ কত? খুব সহজ প্রশ্ন, এটা তো আমরা জানি। শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যদি এটাকে আমি কিলোমিটার পার সেকেন্ডে করি তাহলে হবে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। প্রকৃত মানটা যদি আমি বলি তাহলে প্রকৃত মানটা হবে 299,792.458 কিলোমিটার পার সেকেন্ড। অপশনে ছিল এই উত্তরটা, তাহলে উত্তর হবে এটা।